শীতকাল এলেই আমাদের মন চায় রোজকার এই একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করার। কলকাতা ছেড়ে খুব দূরে যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের খোঁজ থাকে সকালে বেরিয়ে মোটামুটিভাবে রাতের মধ্যে ফিরে আসা যায় এই রকম কোনো জায়গার। আর সেই খোঁজ থেকেই আমাদের আজকের ট্যুরটা হতে চলেছে আপনাদের ভীষণ পরিচিত জায়গা হুগলির ব্যান্ডেলে। এই ব্যান্ডেলে কিভাবে তাড়াতাড়ি যাবেন, কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন, আর সেই জায়গাগুলোর ঐতিহাসিক গুরুত্বটাই বা কী, সবটা থাকবে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো ফলোয়ার্স, আমি সাগ্নিক আবারও চলে এসেছি বিয়ন্ড বংয়ের নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা রয়েছি ব্যান্ডেলে এবং এখান থেকে আমরা ব্যান্ডেলের বেশ কিছু ফেমাস জায়গা ঘুরবো, আপনাদেরকেও দেখাবো এবং কিভাবে সেখানে যাবেন, কোথা থেকে কি গাড়িতে উঠবেন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হাওড়া থেকে সকাল 11:15 ব্যান্ডেল লোকাল ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে আমরা কিন্তু ব্যান্ডেল জংশনে নামিনি, বরং নেমেছিলাম তার আগের স্টেশন হুগলিতে। আসলে প্রথমে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ইমামবাড়াতে, যেটা হুগলি থেকে নেমে অটো ধরে যেতে লাগবে 10 থেকে 15 মিনিট, কিন্তু ব্যান্ডেলে নামলে সময়টা একটু বেশিই লাগবে। হুগলি স্টেশনে নেমে অটো ধরে ইমামবাড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। এই ইমামবাড়ার ইতিহাসটা একটু ছোট্ট করে বলি। এটা 1841 সাল থেকে শুরু করে 1861 সাল পর্যন্ত টানা 20 বছর ধরে তৈরি হয়েছিল। হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া ফান্ড থেকেই এটা মূলত তৈরি হয়। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে জনপ্রতি 20 টাকা। এবার আসি এখানে আপনারা কি কি ঘুরে দেখবেন। ইমামবাড়ার দরজা দিয়ে ঢুকে প্রথমেই চলে যাবেন বাম দিকে, যেখানে রয়েছে 200 বছর আগের হামাম বা স্নানাগার। সেখানে আপনারা সেই সময়কার গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা আর মাসাজ করার আলাদা ঘর সবকিছুই দেখতে পাবে। এরপর আমরা চলে গিয়েছিলাম সূর্যঘড়ি আর হুগলি নদী দেখতে। এই সূর্যঘড়ি কিন্তু এখনও সঠিক সময় দিয়ে থাকে, আর এই নদীর পাড়ের নিস্তব্ধতা আপনাকে এখানে দাঁড় করিয়ে রাখবে। এটা ছিল ইমামবাড়ার উপাসনা স্থল। এছাড়াও ইমামবাড়ার চূড়োতে রয়েছে সেই বিখ্যাত ঐতিহাসিক সবথেকে বড় ঘড়ি, যেখানে আপনাকে প্রায় 152টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে। তবে পুরুষ ও মহিলাদের সিঁড়ি দিয়ে ওঠার জন্য পৃথক পৃথক রাস্তা রয়েছে। আর উপর থেকে পুরো ইমামবাড়াটা দেখতে কিছুটা এই রকম লাগে। এই প্যান্ডেল চার্চের কোনো প্রবেশমূল্য নেই, আর গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত। ব্যান্ডেল চার্চের আসল নাম ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। 1599 সালে পর্তুগিজদের দ্বারা তৈরি করা এই চার্চটিকেই পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন গির্জা হিসেবে গণ্য করা হয়। 1632 সালে মুঘলরা প্রাচীন সেই চার্চটিকে পুড়িয়ে দেয়। যদিও আরও পরে নতুন করে তৈরি করা এই চার্চটি 1660 সালে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ব্যান্ডেল চার্চের মধ্যে এখনও কিন্তু সংরক্ষণ করা আছে 1655 সালে দুর্ঘটনাগ্রস্ত সেই জাহাজের মাস্তুলটা। আর চার্চের উপরে উঠে মা মেরির মূর্তি আর এই ঘড়িটা দেখতে কিন্তু একদম ভুলবেন না।
Sic nobis Maria. আচ্ছা, আমরা প্রথমে তো ইমামবাড়াটা পুরোটা ঘুরে দেখলাম, তারপরে ওখান থেকে জাস্ট 20 টাকার একটা টোটো নিয়ে এখন বসে আছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চটা 4:30-র সময় বন্ধ হয়ে যায়, তো আমরা যত তাড়াতাড়ি পারবো এটা দেখি কভার করা যায়। তারপরে যাব আমরা কিছু খাওয়া দাওয়া করে হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরটাও ঘুরে তারপরে যদি খুবই আমাদের মানে টাইমটা শর্টেজ টাইম থাকে তাহলে আমরা লাহিড়ী বাবার আশ্রমটাও দেখবো। তো চলো আমাদের সাথে পুরো ব্লগটাতে এখনও থাকো। ব্যান্ডেল চার্চ দেখা শেষ করতে করতে আমাদের প্রায় 2:30 বেজে গিয়েছিল। এখানে কিন্তু লাঞ্চ করার অনেক ভালো রেস্টুরেন্ট রয়েছে চার্চের একদম বিপরীতেই। যদিও আমরা চার্চ থেকে 10 মিনিট হেঁটে এই বরফি রেস্টুরেন্টেই গিয়েছিলাম খেতে। এটা কোনো প্রকার পেইড প্রমোশন না, কিন্তু আমাদের বরফির খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছিল, তাই আপনাদেরকেও রেকমেন্ড করলাম। খাওয়া দাওয়া শেষ করে টোটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য অংশেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল চার্চের সামনে থেকে বাঁশবেড়িয়ার অংশেশ্বরী মন্দিরে পৌঁছাতে আমাদের প্রায় 40 মিনিট লেগে গিয়েছিল, আর সূর্যও কিন্তু পশ্চিমে ঢলে পড়তে শুরু করেছিল। এই মন্দিরের চারিপাশে রয়েছে পরিখা, যাকে চলতি ভাষায় বলে বর। সেখানে ঢোকার মুখে রয়েছে সুবিশাল নহবতখানা, সংস্কারের অভাবে জীর্ণ। আর এই নহবতখানার পাশ দিয়েই রাস্তা চলে গিয়েছে মন্দিরের দিকে। ইতিহাস বলছে 1799 সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1802 সালে মন্দিরের কাজ অসমাপ্ত রেখেই নৃসিংহদেব পরলোক গমন করেন। তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরের কিছু অংশ পাথর আর কিছু অংশ ইট দ্বারা নির্মিত। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমন্দির আসনের উপর প্রথমে রয়েছে সহস্রদল নিপত্ত, আর তার উপরে অষ্টদল পদ্ম, আর তার উপর ত্রিকোণ বেদির উপরে শায়িত হয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপর এক পা মুড়ে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী। 13টি চূড়া বিশিষ্ট 70 ফুট উঁচু এই মন্দিরটির বিভিন্ন স্থানে দেখা যায় তান্ত্রিক পূজা পদ্ধতির বিভিন্ন রূপ। এই মন্দিরের পাশেই রয়েছে 350 বছরের পুরনো অনন্ত বাসুদেব বিষ্ণু মন্দির। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমরা মন্দিরে যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা সন্ধ্যা আরতি সাক্ষী হতে পেরেছিলাম। আপনারাও দেখুন আর উপভোগ করুন। তাহলে এই ছিল আমাদের আজকের একদিনের ব্যান্ডেল ট্যুর। সময়ের অভাবে লাহিড়ী বাবার আশ্রমটা যাওয়া হয়ে উঠল না, সেটা পরে অন্য কোনো সময় যাব। সবশেষে আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।